তো জয় হিন্দ এভরিওয়ান, কমার্স এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের অ্যাকাউন্টেন্সি বিষয়ে এমসিকিউ বুস্টার সিরিজের ডে 4। অর্থাৎ আজকে আমরা ডে 4-এ চলে এসেছি। এর আগে 3টে ভিডিও আমরা অলরেডি আপলোড করেছি, সেখানে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেওয়া আছে। এবার আসি যে এমসিকিউ সিরিজটা কেন গুরুত্বপূর্ণ। এই এমসিকিউ সিরিজটা এই জন্যই গুরুত্বপূর্ণ যে এখান থেকে তোমরা আগামী ফার্স্ট সেমিস্টারে কিছু প্রশ্ন তো হুবহু তোমরা কমন পেতে পারো, এবং আমি পড়ানোর সময় তোমাদেরকে যে বিষয়গুলো সম্বন্ধে নলেজগুলো দেওয়ার চেষ্টাটা করছি, সেই নলেজগুলোর দ্বারা তোমরা যদি প্রশ্ন ঘুরিয়েও হয় বা প্রশ্ন যেমনই প্রশ্ন হোক না কেন, যেই সেটে কোয়েশ্চেন হোক না কেন, তোমরা কিন্তু সবটাই পেরে আসবে। ঠিক আছে, সো লেটস স্টার্ট। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে, হোয়েন ক্লোজিং ক্যাপিটাল ইজ লেস দ্যান দি ওপেনিং ক্যাপিটাল ইট ডিনোটস মানে এটা কি অর্থ বহন করে সেটা বোঝাতে চাইছে। যে ক্লোজিং ক্যাপিটাল আর ওপেনিং ক্যাপিটালটা কি আগে বুঝিয়ে নিই। ওপেনিং ক্যাপিটাল হচ্ছে, ধরো আমি 1,00,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলাম, আমি বছরের শেষে গিয়ে দেখলাম আমার হাতে পড়ে আছে 1,10,000 টাকা। তার মানে আমি বুঝবো সারা বছরে আমি 10,000 টাকা প্রফিট করেছি। আর 1,00,000 টাকা নিয়ে আমি শুরু করলাম, অর্থাৎ ওপেনিং ক্যাপিটাল আমার 1,00,000 আর ক্লোজিং ক্যাপিটাল যদি আমার হয় 90,000, তাহলে বুঝবো আমি যে 10,000 আমি লস করেছি। তার মানে এখানে বলছে ক্লোজিং ক্যাপিটাল ইজ লেস দেন ওপেনিং ক্যাপিটাল, মানে ওপেনিং ক্যাপিটালের থেকে ক্লোজিং ক্যাপিটাল যদি ছোট হয় তাহলে সেক্ষেত্রে সেটা তো লসকে ডিনোটস করবে। আর ডেফিসিট সারপ্লাস ওটা নন প্রফিট সিকিং অর্গানাইজেশনের ক্ষেত্রে, অর্থাৎ যারা মুনাফার জন্য যে সমস্ত প্রতিষ্ঠান নয়, তোমাদের এটা সেকেন্ড যে সেমিস্টার হবে সেখানে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার আছে, তখন আমরা ডিটেলসে আলোচনা করব। সো এটা হয়ে যাবে আমাদের কাছে লস। নেক্সট, opening capital is 44,000, profit during the year is 24,000, drawings is 28,000, capital introduced during the year is 32,000. what will be the closing capital? এখানে ক্লোজিং ক্যাপিটাল জানতে চাইছে। এরকম অঙ্ক কিন্তু আমাদের সচরাচর আমরা দেখতে পাই এমসিকিউতে। এটা দেখো 2023 সালে এটা এসেছিল। তো এটা আমরা কীভাবে অঙ্কটা করবো আমরা দেখে নেব, এক্সপ্লেনেশনটা আমরা দেখে নেব। দেখো আমাদের বলেছে কিন্তু ওপেনিং ক্যাপিটাল আমাদেরকে বলেছে 44,000, আর প্রফিট আমাদেরকে বলে দিয়েছে, প্রফিট ডিউরিং দি ইয়ার 24,000 বলে দিয়েছিল আমাদের। তো প্রফিটটা আমরা জানি ক্যাপিটালের সাথে আমাদের অ্যাড হয়ে যায়, প্রফিট অ্যাড হয়ে গেল। আর ক্যাপিটাল ইন্ট্রোডিউসড বলেছে আমাদের কিন্তু 32,000। তো 32,000 ক্যাপিটাল ইন্ট্রোডিউস মানে বছরের মাঝখানে আমি আরও অতিরিক্ত ক্যাপিটাল আমি ব্যবসাতে নিয়োগ করলাম। ধরো 1,00,000 টাকা নিয়ে ব্যবসায় নেমেছিলাম, বছরের মাঝখানে মনে হলো যে 5,000 টাকা আরও ব্যবসায় আমার ইনভেস্ট করলে ভালো হবে, বা যে কোনো কারণবশত আমি 5,000 টাকা ধরো আরও ইনভেস্ট করছি, তো 5,000 আমার অ্যাডিশনাল ক্যাপিটাল বা ক্যাপিটাল ইন্ট্রোডিউসড হয়ে যাবে, সেটা 32,000। এখানে এই অঙ্কের বেসিসে এটা 32, আমি উদাহরণ দিয়ে বুঝালাম 1,00,000 আর 5,000 দিয়ে। ঠিক আছে, তো আমাদের টোটাল যোগফলটা হয়ে গেল 1,00,000। এবার আছে আমাদের ড্রয়িংস, আগে একটা ছিল যেটা আমরা বাদ দিয়েছিলাম। এই ড্রয়িংস মানে হচ্ছে কোনো ব্যবসার মালিক যদি বাড়ির কাজে বা নিজের ব্যক্তিগত কোনো কারণে, সেটা হতে পারে ঘর সংসার চালানোর জন্য, বা হতে পারে কোনো নিজের লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিচ্ছে যেটা কিনা ব্যবসার সাথে জড়িত না, কিন্তু টাকাটা ব্যবসার থেকে নিচ্ছে, সেটাকে ড্রয়িংস বলে। সেটা অবশ্যই ক্যাপিটাল থেকে বাদ হয়ে যায়। তা 28,000 বাদ হয়ে গেলে আমাদের 72,000 ক্লোজিং ক্যাপিটাল হয়ে যাবে, অপশান নম্বর 2। ঠিক আছে, সো নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান বি ইউজড ফর ডিভিডেন্ড পে আউট? দেখো কোনো কোম্পানি তাদের শেয়ার হোল্ডার যারা থাকে, অর্থাৎ সেই কোম্পানির শেয়ার যারা কেনে, তাদেরকে কী দিয়ে থাকে, তাদেরকে ডিভিডেন্ড দিয়ে থাকে, নট ইন্টারেস্ট। ইন্টারেস্ট আমরা ইনভেস্টমেন্টের ওপর পাই, মানে ইন্টারেস্টটা আমরা লোনের ওপর পাই। ধরো ব্যাংক থেকে লোন নিলাম, আমি ব্যাংকে ইন্টারেস্ট দিলাম, ব্যাংক আমার থেকে টাকা রাখলো, আমাকে একটা হারে বা রেটে ইন্টারেস্ট দিল। ঠিক আছে, লোন অ্যামাউন্টের ওপর হয়, কিন্তু আমরা ধরো শেয়ার কিনছি, সেখানে কিন্তু আমাদের কোনো ইন্টারেস্টের গল্প নেই, সেখানে ডিভিডেন্ড, টাকা আমি পাচ্ছি, দুটোতেই টাকা পাচ্ছি, ডিভিডেন্ড নাম হয়ে যাবে। ঠিক আছে, তো কোনটার থেকে, কোন ধরনের রিজার্ভ থেকে আমরা ডিভিডেন্ডটা পাই, ডিভিডেন্ড পে আউট করতে পারে কোম্পানি, তার মানে আমরা কোন ধরনের রিজার্ভ থেকে আমরা ডিভিডেন্ডটা পেয়ে থাকি, ক্যাপিটাল রিজার্ভ না রেভিনিউ রিজার্ভ? দেখো ক্যাপিটাল রিজার্ভকে কখনো কিন্তু ভাঙা যায় না, তাহলে এখানে রেভিনিউ রিজার্ভ আমাদের হয়ে যাবে সঠিক উত্তর।
আচ্ছা, এই বিষয়ে আর একটা জিনিস বলে রাখা ভালো যে আমাদের যে রেভিনিউ রিজার্ভ আছে না, এটাকে আমরা রিটেইনড আর্নিংও বলতে পারি। আমরা জেনারেলি এটাকে এক সেকেন্ড, জেনারেলি এটাকে রিটেইনড আর্নিংস বলে থাকি। তো অপশানে যদি রিটেইনড আর্নিংস দেয় তোমাদের, সেটাকে কিন্তু তোমাদের টিক করতে হবে, ঠিক আছে? সো নেক্সট কোয়েশ্চেন, এক্সটার্নাল ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন আর, কারা কারা অ্যাকাউন্টিং ইনফরমেশন অর্থাৎ আমাদের ব্যবসার যে হিসাব নিকাশ সংক্রান্ত তথ্য আছে সেটার আমাদের এক্সটার্নাল ইউজার্স বা আমাদের বহিরাগত বা বাহ্যিক ব্যবহারকারী কারা? দেখো, শেয়ার হোল্ডার যারা আছে তারা কিন্তু অভ্যন্তরীণ ব্যবহারকারী অ্যাকাউন্টিং ইনফরমেশনের। তাহলে গভর্নমেন্ট আমাদের বাহ্যিক বা এক্সটার্নাল ইউজার। আমাদের যারা ক্রেডিটর্স আছে তারা আমাদের ডিরেক্ট অ্যাকাউন্টিং হিসাব দেখতে পারে না। আমাদের যারা ইনভেস্টার্স আছে, ইনভেস্টার্স আর শেয়ার হোল্ডার গুলিয়ে ফেলবে না। আমাদেরকে কেউ ধরো লোন দিল, ঠিক আছে, শর্ট টার্ম লোন দিল মানে স্বল্পকালীন সময়ের মেয়াদের, তাহলে কিন্তু তারা আমাদের অ্যাকাউন্টিং ইনফরমেশন সব দেখতে পারবে না সেক্ষেত্রে, ঠিক আছে? বা ধারে দিল টাকা, বা ধরো ক্রেডিটার্স আমাদের, হ্যাঁ, তারা তো আমাদের ডিরেক্ট দেখতে পারবে না, তো তারা আমাদের এক্সটার্নাল ইউজার্স। তাহলে এখানে সবই হচ্ছে মানে অল অফ দিস, আমাদের অপশানটা কারেক্ট হয়ে যাবে। অল অফ দিসে আমরা ঠিকঠাক করে দেবো। সো নেক্সট কোয়েশ্চেন, অ্যান এক্সাম্পল অফ ফিকটিসিয়াস অ্যাসেট। আচ্ছা, ফিকটিসিয়াস অ্যাসেট মানে বলি, যেই অ্যাসেট, ফিকটিসিয়াস অ্যাসেটকে বাংলায় অলীক সম্পত্তি বলে। এটা ভেরি ইম্পর্ট্যান্ট, তোমরা পেতে পারো এটা এবছর কোনো না কোনো সেটে ঠিকই পাবে। 2022-এ এসেছিলো 11-এর ফাইনালে। সো আমরা জানি গুডউইল যেটা আমাদের, এটা আমাদের ফিক্সড অ্যাসেট, এটা আমাদের হবে না ফিকটিসিয়াস অ্যাসেট। ট্রেডমার্কটাও হবে না আমাদের এখানে। প্রিলিমিনারি, আচ্ছা, প্রিপেইড এক্সপেন্স যেটা, এটা কারেন্ট অ্যাসেটের মধ্যে পড়ে। প্রিপেড এক্সপেন্সটা আমাদের কারেন্ট অ্যাসেটে পড়ে, ফিকটিসিয়াস অ্যাসেট নয়। কারেন্ট অ্যাসেট কি, এই তারপর তোমাদের ফিক্সড অ্যাসেট, এগুলো সব তোমাদের থিওরি পার্ট। এত ডিটেলসে এমসিকিউর জন্য লাগবে না এখন আলোচনা করতে। যদি কখনো মনে হয় যে থিওরি লাগবে, তখন আমরা অবশ্যই আলোচনাটা করে দেবো, ঠিক আছে? এখন আপাতত জানো যে প্রিলিমিনারি এক্সপেন্স যেটা, এটা হচ্ছে আমাদের ফিকটিসিয়াস অ্যাসেট বা অলীক সম্পত্তি। কেন আর বিষয়টা কি, এখন বর্তমানে অলীক সম্পত্তির কোনো কিন্তু মানে অস্তিত্বই নেই। অলীক মানে হচ্ছে যেটা আমি হাতে, মানে অ্যাসেট কি অ্যাকচুয়ালি, অ্যাসেট মানে হচ্ছে সম্পত্তি যেটা আমি ক্যাশে কনভার্ট করতে পারি। কিন্তু আমাদের যে প্রিলিমিনারি এক্সপেন্স, এই জিনিসটাকে বুঝতে হবে। ধরো কোম্পানি যখন আমরা ফর্ম করছি, অর্থাৎ কোম্পানি যখন ফর্ম হয় মানে গঠন করা হয়, তখন আমাদের কিছু লিগ্যাল পেপারস বা আমাদের আইনি দলিলপত্র আমাদেরকে প্রস্তুতটা করতে হয়। তখন কিন্তু বেশ কিছু খরচা আমাদের প্রাথমিকভাবে করতে হয়, সেটাকে প্রিলিমিনারি এক্সপেন্স বলে। এটাকে এবার অ্যাসেটে কেন নেওয়া হয়? ফিকটিসিয়াস অ্যাসেট, অলীক সম্পত্তি যেটার বাস্তবে কোনো অস্তিত্ব নেই। তাই কোম্পানি অ্যাক্ট 2013, যেটা কিনা তোমরা ক্লাস 12-এ পড়বে অ্যাকাউন্টসে, সেইখানে বলা আছে যে বর্তমানে কোম্পানির ব্যালেন্স শিটে কোনো ফিকটিসিয়াস অ্যাসেট দেখানো যাবে না। যেহেতু এটা ইয়ার কোয়েশ্চেনে এসছে, তোমাদের দেখা যায় এগুলো রিপিট হয়ে যায়, কিছু করার নেই, আমাদেরকে করতে হবে। কিন্তু এটা জেনে রাখো, বর্তমানে ফিকটিসিয়াস অ্যাসেট বলে কিছু হয় না। এটা বর্তমানে প্রিলিমিনারি এক্সপেন্স। আমাদের কোম্পানি ব্যালেন্স শিট তোমরা যখন করবে, এখানে আমরা দেখাতে পারবো না অ্যাসেট সাইডে। এটাকে আমরা কি করি, আমরা কোম্পানির ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইড যেটা আছে না, লাইবিলিটি থেকে আমাদের রিজার্ভ অ্যান্ড সারপ্লাস বলে একটা হেডিং আছে, সম্ভবত, হ্যাঁ, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস হেডিং, অথবা ক্যাপিটাল, এই দুটোর মধ্যে যে কোনো একটা, আমি এখন ঠিক শিওর নই। এখান থেকে আমরা লেস করে দেখাই ব্যালেন্স শিটে, অ্যাসেট সাইডে দেখাই না আমরা, লাইবিলিটি থেকে লেসটা করে দেখাই আমরা, ঠিক আছে? তো এগুলো অনেক ডেপথ কনসেপ্ট, এগুলো আমাদের 12-এ আছে, এখন আলোচনা না করাই ভালো, শুধু জেনে রাখো ফিকটিসিয়াস অ্যাসেট, প্রিলিমিনারি এক্সপেন্স। নেক্সট, হুইচ অফ দি ফলোয়িং কনসেপ্টস ইজ ফলোড টু মেজার ইনকাম? দেখো, ইনকাম মেজারমেন্টের ক্ষেত্রে বা আমরা যখন ফিনান্সিয়াল ট্রানজ্যাকশান রেকর্ড করব, অর্থাৎ যে ট্রানজ্যাকশান অর্থগতভাবে সম্পর্কিত, অর্থের সাথে জড়িত আছে, সেই সমস্ত ট্রানজ্যাকশানগুলোই আমরা বইতে রেকর্ড করি। এইটা যেমন মানি মেজারমেন্ট কনসেপ্টের আন্ডারে পড়ছে, ঠিক এইটাও যে আমাদের ইনকাম মেজারমেন্ট, সেটাও তো আমাদের মানি মেজারমেন্ট কনসেপ্টের আন্ডারেই পড়ছে। সো অপশান নাম্বার 2 সঠিক হয়ে যাবে। নেক্সট, দ্য মডার্ন অ্যাকাউন্টিং সিস্টেম ওয়াজ অরিজিনেটেড ইন দি ইয়ার, কত সালে, এটা ভালো করে মনে রাখবে। এটা কিন্তু 2023-এ রিপিট হয়নি 22-এর পর। সো 24-এ কিন্তু আসার প্রবল সম্ভাবনা আছে। 1494 সালটা ভালো করে মনে রাখবে।
1494 সালে মডার্ন অ্যাকাউন্টিং সিস্টেম বা অ্যাপ্রোচ এটা কিন্তু শুরু হয়েছিল স্টার্ট। ঠিক আছে, নেক্সট দ্য ফাদার অফ ডাবল এন্ট্রি সিস্টেম। এই যে আমাদের 1494 সালে যে আমাদের মডার্ন অ্যাকাউন্টিং সিস্টেম যেটা আমাদের চালু হলো, সেটা যার হাত ধরে চালু হলো তাকে বলা হয় ফাদার অফ ডাবল এন্ট্রি সিস্টেম। তিনি হলেন আমাদের লুকা প্যাসিওলি। ঠিক আছে, সম্ভবত ইনি ইটালির ব্যক্তি ছিলেন লুকা প্যাসিওলি। ঠিক আছে, এনার হাত ধরে ডাবল এন্ট্রি সিস্টেম আসে, এনার হাত ধরে মডার্ন অ্যাকাউন্টিং সিস্টেম এগুলো আসে। ভালো করে মনে রাখবে, এগুলো কিন্তু রিপিট হওয়ার প্রবল সম্ভাবনা আছে। বারবার বলছি, এগুলো ভালো করে দেখবে। নেক্সট, এ প্রাইমারি ফাংশন অফ অ্যাকাউন্টিং ইজ। সো এখানে আমাদের প্রাইমারি ফাংশনের কথা বলেছে। প্রাইমারি মানে একদম প্রাথমিক পর্যায়ে আমাদের অ্যাকাউন্টিংয়ের কী কাজ। অডিটিং আমাদের লাস্টের কাজ, অডিটিং আমাদের করতে হবে না, প্রাইমারি ফাংশন না। লিগাল রিকোয়ারমেন্টস, এটা আমাদের প্রাইমারি ফাংশন না। মেনটেন্যান্স অফ ক্যাপিটাল মেনটেন্যান্স তো আমাদের ম্যানেজমেন্ট পার্ট, এটা না। দ্য ডিটারমিনেশন অফ ফাইন্যান্সিয়াল রেজাল্টস, আমার একটা আর্থিক বছরে আর্থিক রেজাল্ট, আর্থিক আমাদের ফলাফল কী হলো, ব্যবসার প্রগতি, অবস্থা, পজিশন কী হলো, ব্যালেন্স শিটে দাঁড়ালো, এটা নিরূপণ করা বা এটাই ডিটারমিনেশন করাটা আমাদের প্রাইমারি ফাংশন হওয়া উচিত। সো এটা ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট, সো দ্য পারচেজ ডে বুক ইজ অ্যাকচুয়ালি, দেখো এই প্রশ্নটার ক্ষেত্রে আমি বলে রাখি, এই প্রশ্নটা যখন 2022 সালে এলো তখন এই প্রশ্নটা নিয়ে একটা বিতর্কের সৃষ্টি কিন্তু হয়েছিল। আমরা দেখেছি কীরকম বিতর্কটা কিছুটা এরকম যে আমরা দেখেছি পারচেজ ডে বুক যেটা আছে না, ওটা আমাদের স্পেশাল জার্নাল হিসেবে দেখবে তোমাদের বইতে লেখা আছে। স্পেশাল জার্নালের পার্ট পারচেজ ডে বুক, সেলস ডে বুক, রিটার্ন ইনওয়ার্ড বুক, রিটার্ন আউটওয়ার্ড বুক, বিভিন্ন বই আছে। এগুলো যে আমাদের ফরম্যাট আছে, এগুলো দেখবে স্পেশাল জার্নালের আন্ডারে। এবার এখানে অনেক টিচার কি করলেন, জার্নাল অপশানটাকে ওনারা কি করলেন, ক্রস করে লেজার ট্রায়াল ব্যালেন্স তো কোনো মতেই হবে না, এটা কখনোই সম্ভব নয়, ওনারা নান অফ দিসটাকে রাইট করে দিলেন। কিন্তু কিন্তু এটা কিন্তু টিচারের ওপর যেহেতু ডিপেন্ড করছে, এখন তোমাদের ওয়েমার্কশিটে যে পরীক্ষাটা হবে এটা মেশিনে চেক হবে, মেশিনে যে অ্যান্সারটাকে ফিট করে রাখা হবে সেটাই হবে। আমার মতে স্পেশাল জার্নাল যখন, ঠিক আছে আমি জার্নালের মধ্যে ট্রিট করি না, কোনো সমস্যা নেই, আমি জার্নালের মধ্যে ট্রিট করি, আপত্তি কোথায়? স্পেশাল অপশানে নেই, আমি নান অফ দিস করার থেকে আমি স্পেশাল জার্নালে, এখন জার্নাল লেখা আছে আমি জার্নালে ঠিক করে দেবো। আশা করি তোমাদের বুঝাতে পারলাম। স্পেশাল জার্নাল যেমন ধরো তোমরা দোকানে বেচো, তোমাদের দুটো অফার তোমরা দেখেছো, বিরিয়ানি, একটা হচ্ছে তোমার বিরিয়ানি চিকেন বিরিয়ানি, আর একটা হচ্ছে স্পেশাল চিকেন বিরিয়ানি। পার্থক্য কি? চিকেন বিরিয়ানিতে একটা চিকেন থাকবে, একটা আলু থাকবে, একটা ডিম দিয়ে তোমাদের প্লেট। আর স্পেশাল চিকেন বিরিয়ানিতে কি, দুটো চিকেন, একটা আলু, একটা ডিম দিয়ে তোমাদের প্লেট। আরে স্পেশাল চিকেন বিরিয়ানি হোক, আরে বিরিয়ানি তো দুটোই। জার্নাল হোক, স্পেশাল জার্নাল হোক, আমার তো জার্নাল অপশানে যখন দিয়েছে আমি জার্নালে টিক করবো, নান অফ দিস লিখবো না। ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে, এটা ভালো করে মনেটা রাখবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই বুস্টার সিরিজটা তোমাদেরকে সত্যিই বুস্ট করবে পরীক্ষার জন্য। এছাড়াও যদি তোমরা মনে করো যে লং ভিডিওতে সমস্যা হচ্ছে তোমাদের 30 সেকেন্ড 50 সেকেন্ডের ভিডিও হলে ভালো হয়, তোমরা চলে যাও আমার চ্যানেলের শর্টস ভিডিওর ওখানে, একই রকমভাবে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, প্রত্যেকটা আছে। তবে হ্যাঁ, তোমাদের যদি মনে হয় যে খুব ভালো একটা স্কোর করবো, আমি সাজেস্ট করব এই লং ভিডিওগুলোই তোমরা দেখো। 15-20 মিনিটের বেশি ভিডিও কিন্তু দেই না, বেশি নেই। তোমার দিনে 24 ঘন্টার মধ্যে মোটে আমি 15 থেকে 20টা মিনিট চাইছি, যেটা কিনা তোমার ভবিষ্যতে কাজে লাগবে, যেটা কিনা তোমার রেজাল্ট বানিয়ে দেবে। ঠিক আছে, তোমাকে শুধু তোমার 20টা মিনিট দিনে বার করতে হবে, প্রতিদিন জুড়ে থাকো, দেখো তোমার রেজাল্ট একটা জায়গায় পৌঁছে যাবে। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ এভরিওয়ান।